والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। গাইবান্ধা জেলা 10 দলীয় নির্বাচনী ঐক্য কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল বন্ধুপ্রতি প্রিয় সংগঠনের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় গাইবান্ধা জেলাবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে সত্যিকার অর্থে কোন বক্তৃতার ফুলঝুরি ছড়াতে আসেনি। আমি এসেছি আপনাদের একজন হয়ে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা এই গাইবান্ধার মানুষের সুখ এবং দুঃখের সাক্ষী হতে আমি এসেছি। গত 15.5 বছর জড়িত শাসনের যাতা করে যারা পিষ্ট হয়েছে, 15.5 বছরে যে সমস্ত কচি শিশুরা বাপ হারিয়ে, পিতা হারিয়ে এতিম হয়েছে, তাদের দুঃখের গল্প শোনা। আমি এসেছি কান্দাবাজার সেই মায়ের চোখ মুছে দেওয়ার জন্য, যিনি তার সন্তানকে হারিয়ে প্রতিনিয়ত আল্লাহর দরবারে ফরিয়াদ করে চলছেন। জালিমরা যাকে খুন করেছে, আমি এসেছি সেই বোনটির জন্য, যৌবনে কচি বাচ্চা সহ স্বামী হারিয়ে আজকে চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছে। আমি তাকে আমার পক্ষ থেকে সংহতি, 10 দলের পক্ষ থেকে সংহতি, সম্মান, শ্রদ্ধা এবং সান্ত্বনা যোগাতে এসেছি। আমি এসেছি সেই সমস্ত মজলুম মানুষের জন্য। স্বৈরাচারী সরকার শুধুমাত্র তার রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার অপরাধে যাদেরকে তাদের ন্যায্য চাকরিটা কেড়ে নিয়েছিল, তাদের পক্ষে কথা বলতে। মসজিদের ইমাম মুয়াজ্জিনকে গায়ের জোরে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল। তাদের আহাজারির সাথে আমার কণ্ঠ মিলাতে আমি এখানে এসেছি। প্রিয় গাইবান্ধাবাসী, এই যে আপনাদের পাশ দিয়ে নদীগুলা বয়ে গিয়েছে, এগুলো আল্লাহ তাআলার রহমত, নিয়ামত। কিন্তু এই নিয়ামত গুলাকে অতীতের 54 বছরের সরকারগুলো সংরক্ষণ করেনি। এক সময় যে নদী দিয়ে জাহাজ চলতো, এই নদী দিয়ে এখন সাধারণ নৌকা চলাচল করতে পারে। গতকাল ঢাকা থেকে যখন আসছিলাম, নিচের দিকে চেয়ে চেয়ে দেখলাম, আর আস্তে আস্তে চোখের কোনায় পানি জমে গেল। নদীর পানি উঠে দিয়ে নদীগুলো এখন মরুভূমি, কঙ্কাল হয়ে পড়ে আছে। এই নদীগুলো আল্লাহর দান। 4টা বড় বড় নদী আল্লাহ তাআলা নর্থ বেঙ্গলের মানুষের জন্য নিয়ামত হিসাবে দান করেছিলেন। তিস্তা, ধরলা, করতোয়া এবং ব্রহ্মপুত্র, সবগুলো নদীর একই অবস্থা। নদীর অবস্থা হলো শরীরের রক্তনালীর মতো। রক্তনালী দিয়ে যদি রক্ত সঞ্চালন হয়, যে কোনো প্রাণী বা মানুষ বেঁচে থাকবে। কিন্তু যদি রক্তনালী বন্ধ হয়ে যায়, তাহলে শরীরের ওই অংশ মারা যাবে। আর ব্রেইনের যদি রক্তনালী বন্ধ হয়ে যায়, মানুষটাই মারা যাবে। আজকে কার্যত অতীতের সরকারগুলোর উপেক্ষা, উদাসীনতা, অবহেলা গোটা নর্থ বেঙ্গলকে মৃত্যুর দিকে ফেলে দিয়েছে। নদী মরে যাওয়া মানে আমাদের মাটি মরে যাওয়া, আমাদের মাটি মরে যাওয়া মানে আমাদের রিজেকের দুয়ার বন্ধ হয়ে যাওয়া।
মহান আল্লাহর পর ভরসা করে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, উত্তরবঙ্গের মানুষের নয়, শুধু বাংলাদেশের আপামর জনতার ভালোবাসা, দোয়া, সমর্থন এবং ভোট নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলোর। নদীর জীবন ফিরে আসবে, নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা গোটা নর্থ বেঙ্গলকে একটা কৃষি ভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই। এখানকার মানুষ আসমানের আপেল খাওয়ার জন্য কারো কাছে দাবি জানায়নি। সহজ সরল জীবন যাপন, অল্প তুষ্ট, কঠোর পরিশ্রমী, তাদেরকে তাদের পরিশ্রমের জায়গাটা তৈরি করে দিতে হবে। হাড় ভাঙা পরিশ্রম করে এখন মাঠে আগের মতো ফসল ফলে না, সার দিতে দিতে জমির জান শেষ। এর মূল কারণ হচ্ছে ওই যে মিঠা পানির পরশ থেকে, স্পর্শ থেকে আমাদের মাটি, আমাদের জমি বঞ্চিত হয়ে পড়েছে। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই, আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশী দেখে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে বাংলাদেশের খবরদারি করুক তাও দেখতে চাই। আমাদের কথা একদম পরিষ্কার। 54 বছর যেই শাসন, যে রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে, এই শাসনও আমরা দেখতে চাই। আমরা চাই তার আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে, দেশবাসীকে হাত ছানি দিয়ে ডাকছে আগামী 12 তারিখ। একসাথে দুটি ভোট ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, গণভোট আর সাধারণ নির্বাচন। আমি বলবো গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে, তাই গণভোটের পক্ষে হা বলতে হবে। জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটের প্রতি হা বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাঈদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে, গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। সে আওয়াজ দিয়ে গেছে, হে বাংলাদেশ, তোমাদের হাতের তালুতে, তোমাদের ঘাড়ের পর, হাতের তালুতে আমার রক্ত, ঘাড়ের পর আমার লাশ আমি উপহার দিয়ে গেলাম। আমাদের স্বপ্ন বাস্তবায়নে তোমরা শহীদদেরকে ভুলে যেও না। আমরা কথা দিচ্ছি, আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ। ওরা কি চেয়েছিল? ওরা চেয়েছিল একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ, একটা ন্যায় বিচারের বাংলাদেশ, একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, একটা উন্নয়নের বাংলাদেশ, একটা যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ। রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। বুক পথে দিয়ে বলেছিল, আমার অধিকার আমাকে দাও, নইলে আমাকে গুলি দাও। ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তো বলে ঝড়, বুক পেটাচ্ছি, গুলি কর। গুলিকে পরোয়া করে না। দেশবাসী, আমরা কি আবু সাঈদ তার সঙ্গে শহীদদের কাছে ঋণী নই? এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? সদা জাগ্রত পাহারাদার হিসাবে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আকাশ, নীল আকাশ, মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা যায়। ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে না পারে। আপনারা সাবধান থাকতে পারবেন তো? পরপর 3টা নির্বাচন, 14, 18, 24। আমাদের যুব সমাজ, আমাদের সাধারণ মানুষ
আমাদের ভাইয়েরা বোনেরা একটা ভোট দিতে পারে না। যুব সমাজ তাদের জীবনেও একটা ভোট দিতে পারে না। এবার অনেক অপেক্ষার পর আগামী 12 তারিখ আসছে। এই 12 তারিখ শহীদদেরকে সম্মান করতে গিয়ে বাংলাদেশের বস্তা পচা অতীতের 54 বছর যেই ব্যবস্থা শাসকদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। হা ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে। সেই হা ভোটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায়। এরপরে নর্থ বেঙ্গলের কিছু বাস্তব সমস্যা আছে। একটা তো আমি বলেই ফেললাম, নর্থ বেঙ্গলকে তিলে তিলে হত্যা করা হয়েছে। এখন এই অঞ্চল থেকে মানুষ ছুটে রাজধানীর দিকে। 3টা বাস্তব প্রয়োজনে ছুটে: উন্নত শিক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা এবং একটা ছোট্ট একটা চাকরি। এই 3টার জন্য প্রাণপণে রাজধানীর দিকে ছুটে। আমরা মহান আল্লাহর ভরসা করে কথা দিচ্ছি, ঘরে বসে উত্তরবঙ্গকে আপনারা রাজধানী বানাবেন ইনশাআল্লাহ। যুবকদের হাতে বেকার ভাতা দেব না। বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে। আমাদের যুবকরা বেকার ভাতা চায় না। আমাদের যুবক যারা আছে তারা তাদের হাতে তাদের ন্যায্য কাজ করছে। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাত আমরা বাংলাদেশের দেশ গড়ার কারিগরের হাতে করে দিতে। আমরা তাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে দক্ষতা তাদের হাতে আমরা তুলে দেব। এরপরে গৌরবের সাথে দেশে হোক প্রবাসে হোক সম্মানের সাথে সে আয় রোজগার করবে, চাকরি করবে, ব্যবসা করবে ইনশাআল্লাহ। আমরা উত্তরবঙ্গকে পুরা একদম ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চাই। এটা সম্ভব। এখানে বাংলাদেশের শস্যের 3 ভাগের 1 ভাগ সারা বাংলাদেশকে উত্তরবঙ্গ ধান চাল সরবরাহ করে, গম সরবরাহ করে, ভুট্টা সরবরাহ করে, আম জাম সরবরাহ করে, লিচু সরবরাহ করে, পেয়ারা কুল সরবরাহ করে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের এটি হচ্ছে খাদ্যের একটি ভান্ডার। কিন্তু আফসোস কৃষক তো উৎপাদিত মূল্যের সঠিক মূল্য পায় না। পণ্যের মূল্য কেন পায় না জানেন? 2টা কারণে পায় না। একটা হচ্ছে মধ্য সপ্তভোগীরা এসে এখানে কামড় দেয়, আর একটা হচ্ছে ঘাটে ঘাটে চাঁদাবাজরা অস্থির করে দেবে। এই 2 কারণে কৃষক পায় না পণ্যের মূল্য, ক্রেতা পায় না ন্যায্য মূল্যে তার পণ্য। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করবো ইনশাআল্লাহ। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ করে, তোমরা সম্মানের সাথে বসবাস করবা। সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না। তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে পুনা দেবে না। আর মাঝে মাঝে মানুষের গালে বন্দী হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা হাতকে আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? ব্যবস্থা যদি তৈরি হয় রাজধানীর দিকে প্রাণ তুলে ছুটতে হবে না ইনশাআল্লাহ। স্বাস্থ্য সেবার জন্য ছুটেন। আমাদের অঙ্গীকার হচ্ছে এখন 33টা জেলায় মেডিকেল কলেজ আছে, 64টা জেলার মধ্যে 31টা বাকি আছে। আমরা পর্যায় করব ইনশাআল্লাহ সব জায়গায় মেডিকেল কলেজ গড়ে তুলব এবং সব জায়গায় সরকারি বেসরকারি বা যৌথ উদ্যোগের বিশেষায়িত হাসপাতাল
ক্রমান্বয়ে গড়ে তোলা হয়েছে। এই সুবিধা যদি আপনি গাইবান্ধায় বসে পান, আপনি ঢাকায় যাবেন কেন? আপনার সময় এবং ভোটের অপচয় করবেন কেন? সেখানে গিয়ে অসহায় মতো আপনাকে ঘুরতে হবে কেন? এখানে তো বাড়িতে বসেই আপনি সেই সেবাটা নিতে পারেন। শিক্ষার ক্ষেত্রে এখন বলবেন ডাক্তাররা এসে এখানে থাকবে কিনা? থাকবে। যখন সে দেখবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এখানে পরিচালিত হচ্ছে, গড়ে উঠেছে, তার সন্তানের শিক্ষা দেখতে কোনো সমস্যা হবে না, তখন সেও সানন্দে এখানে থাকতে। দুটি কারণে, একে হলো জীবন এখানে সহজ, পণ্যের দাম এখানে কম এবং সে তাজা সবকিছু পাবে। সবচেয়ে বড় কথা হলো শহরের একটা কবিতা আছে, ইট পাথরের বাড়ি এটা, ইট পাথরের ঘর, কেহ নয় কারো এটা, সবাই সে প্রাপ্য। এ হচ্ছে জড় সভ্যতা কবিতা। আর গ্রামে যখন আসবে তখন দেখবে যে মানুষ বড়ই প্রাণ খোলা, মানুষ সম্মান করে, ভালোবাসে, মর্যাদা দেয়, যেটা শহরে পাওয়া যায় না। মানুষের ভালোবাসার জালে তারা বন্দী হয়ে এখানেই থাকবে ইনশাআল্লাহ। আমরা এই তিনটা জিনিস যদি নিশ্চিত করতে পারি, উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্য সেবা এবং সকলের হাতে হাতে কাজ, তাহলে আলহামদুলিল্লাহ নগর আর সাগরের ব্যবধান দূর হয়ে যাবে, কোন ব্যবধান থাকবে না। আমরা মরুভূমির বাংলাদেশ দেখতে চাই, আমরা উর্বর বাংলাদেশ গড়ে তুলব। উর্বর হবে আমাদের জনশক্তি, উর্বর হবে আমাদের মাটি। আমরা এই দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। চরম আমাদের নেতৃবৃন্দ জেলে গিয়েছে, পাশের কাজকে ফেলেছেন, দফায় দফায় আমরা আপনারা জেলে গিয়েছি। প্রিয় বাংলাদেশ ছেড়ে আমরা যাই। আমরা ছিলাম জীবনের, সম্পদের, ইজ্জতের ঝুঁকি নিয়ে বাংলাদেশের সাথে ছিলাম। কেন ছিলাম? কারণ এই মাটিটাকে বড় ভালোবাসি। হে মাটি, তোমাকে ফেলে যাব না। তবে আল্লাহর যদি কোনো ইচ্ছা থাকে সেটা ভিন্ন। আল্লাহ যদি কোনো দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোথা নিয়ে যান সেটা ভিন্ন। কিন্তু শুধুমাত্র জালিমের ভয়ে দেশ ছেড়ে পালাবো ইনশাআল্লাহ তা করবা। মহান আল্লাহর সাহায্যে ছিলাম, মহান আল্লাহর মেহেরবানিতে আছি, সুখে দুঃখে গলাগলি করে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা যদি সময়ের কুকিল হই, তাহলে সময় যখন আসবে তখন এসে আপনাদেরকে গান শোনাবো, কুহু কুহু। সময় যখন চলে যাবে, ডানা মেলে, তখন আমরা উড়ে যাব। আর যদি আমরা আপনাদের একজন হই, কোথায় যাব? আপনজন ফেলে যাব না, ইনশাআল্লাহ এখানেই থাকব। জীবনে মরণে, সুখে দুঃখে মহান আল্লাহর পর ভরসা করে আমরা একসাথে পথ চলবো ইনশাআল্লাহ। আমরা শিশুদের জন্য তাদের মেধা বিকাশের একটি বাংলাদেশ গড়তে চাই। তরুণ তরুণী, যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই। আমাদের মায়েদের জন্য ঘরে চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমাদের জীবনের চাইতে আমাদের মায়ের সম্মান আমাদের কাছে অনেক দাম। ইনশাআল্লাহ আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তারা দেশ গড়ার কাজে সমান পাবে, যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে অবদান রাখবে। তারা আমাদের কৃষিক্ষেত্রে কাজ করেন না, তারা বাড়ির আশেপাশে বাগান লাগান না, তারা স্কুলের শিক্ষকতা করেন না, তারা সেনাবাহিনীতে চাকরি করছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময় আমাদের মাদেরকে নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসাবে। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আছে না। যদি যুদ্ধে মাদেরকে আল্লাহ রাসূল শামিল করে থাকেন, তাহলে রাষ্ট্রের সকল কাজে তারা শহীদ থাকবেন ইনশাআল্লাহ। এখন যে দুইটি জিনিসের অভাব, সেই অভাব পূরণ হবে ইনশাআল্লাহ। একটা কর্মক্ষেত্রে সম্মান নাই, আর একটা কর্মক্ষেত্রে নিরাপত্তা নাই। আমরা তাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে মায়ের সম্মান দিব এবং জান প্রাণ দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
সব কিছুর উপর অগ্রাধিকার পাবে মায়েদের দিক। সেই বাংলাদেশকে আমরা করতে চাচ্ছি। আপনারা কি একটু আমাদের সাথে থাকবেন? ইনশাআল্লাহ। যদি আপনারা থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমরা এগিয়ে যাব। উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের রয়েছে, কারণ এটা কৃষির উর্বর ক্ষেত্র। সেরকম কোন বিশ্ববিদ্যালয় নাই। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কৃষি বিশ্ববিদ্যালয় না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এটি একটি সাধারণ বিশ্ববিদ্যালয়। আমরা ফিল করি, সকল কিছু যাচাই বাছাই করি, উত্তরবঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে আমাদের বিবেচনায় আশা করি গাইবান্ধা অগ্রাধিকার পাবে। মেডিকেল কলেজের কথা আগেই বলেছি, এখানে ইপিজেড করার সিদ্ধান্ত হয়ে আছে, বাস্তবায়ন নেই। হ্যাঁ, ইপিজেড এখানে হওয়া উচিত কর্মসংস্থানের জন্য এবং আমাদের উৎপাদিত যে সমস্ত পণ্য আছে সেইগুলাকে প্রসেসিং করা, বাজারজাত করা, বিশ্ব বাজার করার জন্য, বাংলার বাজার করার জন্য প্রয়োজন আছে। আমরা অবশ্যই এটার দিকে মনোযোগ দেব ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। তারপরে বালাসি বাহাদুর সোনাগি না বাহাদুর আবার একটা সেতু দুই দিককে বিচ্ছিন্ন করে রেখেছে। আমরা চেষ্টা করবো দুইটাকে জোড়া দিয়ে দিতে, আপনারা দোয়া করবেন। বড় কাজ না, বড় মনের প্রয়োজন, বড় ভীষণের দরকার। আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই, আন্দোলন যুদ্ধের হাত যদি আমরা অবশ করে দিতে পারি, বাংলাদেশের আপনারা দোয়া করবেন। তারপরে ফুলতলি শাখাটা নদী শাসন না, শুধু ফুলতলি শাখাটা না, সকল নদীগুলোকে শাসন করবো না। মানুষ বলে নদী শাসন, শাসন করলে তো ওরা ভয় পাবে, নদীগুলো কান্নাকাটি করবে, দুঃখ পাবে না। নদীকে আপন করে তুলে নিব, আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে। নদীগুলাকে সন্তানকে যেভাবে মানুষ লালন পালন করে, আমরা নদীগুলাকে তুলে নিয়ে সেইভাবে লালন পালন করবো ইনশাআল্লাহ। নদী মাতৃক বাংলাদেশ। আমরা এক সময় নদীর কূলে আমরা গিয়ে বসে যাবো, মা এখন আমাদের নৌকাটা নিয়ে চলো, আমাদের জাহাজ নিয়ে চলো, আমাদের লঞ্চ নিয়ে চলো, এটা বন্ধ হয়ে আছে। আপনারা দোয়া করবেন। চলার পথে অনেক বাধা আছে, ষড়যন্ত্র আছে। সেই বাধা ষড়যন্ত্র আল্লাহ তাআলা যেন অতিক্রম করতে আমাদেরকে সাহায্য করেন। আমি পরিশেষে ন্যায় এবং ইনসাফের প্রতি দাঁড়িপাল্লায় 10 দলের পক্ষ থেকে 5টি আসনে এখানে 5 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে, সবাইকে আপনারা চিনেন। তারপরে আমার নৈতিক দায়িত্ব আপনাদের কাছে আমাদের ভাইদেরকে আমানত হিসেবে উপহার দিয়ে দেওয়া। আপনারা এই আমানত কবুল করবেন, থাকবেন, পাশে থাকবেন, লড়ে যাবেন, আল্লাহর উপর ভরসা করে বিজয় ছিনিয়ে আনবেন। আপনাদেরকে মোবারকবাদ। 1 নম্বর আসনে জনাব অধ্যাপক মাজেদুর রহমান, এই আসনে আগেও জামাতে ইসলামীর প্রতিনিধিদেরকে এলাকার মানুষ তারা নির্বাচিত করেছিলেন। আমরা সেই এলাকার মানুষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবার আমরা তার হাতে ইনসাফের প্রতি পাল্লা তুলে দিলাম। আপনারা ইনসাফের প্রতীকের সাথে থাকবেন ইনশাআল্লাহ। স্কয়ার বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশের সাথে থাকবেন ধন্যবাদ। 2 নম্বর আসনে সদরের আসন ইন্ডিয়ান সাবেক উপজেলা চেয়ারম্যান, আরেকজন সাবেক উপজেলা চেয়ারম্যান, যিনি গাইবান্ধা জেলার সম্মানিত আমির জনাব আব্দুল করিম, তার হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। এই মানুষগুলাকে দেখতে মায়া লাগে, আসলেই লাগে। যারা দেশ এবং জাতির জন্য পেরেশান হয়ে কাজ করে, মানুষের অন্তরে আল্লাহ তাআলা তাদের প্রতি ভালোবাসা। আমরা দোয়া করি এই গাইবান্ধা জেলার প্রত্যেক
শক্তি ঘরে ঘরে সেই ভালোবাসার মানুষ যেন আমাদেরকে দান করে। সবাইকে ধন্যবাদ। 3 নম্বর আসনে অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম সাহেব, ডান দিকে আসেন ভাই, বামে দিব না, ডানে আসেন, আমরা ডান করতে ভাই, ডানে আসেন। আমরা ইনশাআল্লাহ ডান করব। আমরা তুলে দিলাম ইনশাআল্লাহ। যাকে আজীবনের জন্য অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল, ও মওলা, তুমি যারে রাখো তার মারে কে, আর তুমি যারে ধরো তারে ছাড়ে কে। আপনারা আছেন এই ভাইয়ের সাথে? আপনার মানুষগুলো বসে না কেন? তারপরে গাইবান্ধা জেলার সাবেক আরেক আমির, সমাজসেবক, যিনি গর্বের বন্ধু বলে পরিচিত, আমাদের ভাই আব্দুর রহিম। জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার। তিনি সরকারের বসেন বসেন, আছেন। আগামীতে তিনি ইনশাআল্লাহ লোকগুলো দাঁড়াচ্ছে কেন? সরকারের অংশ হবেন ইনশাআল্লাহ। বসেন। আপনারা তার জন্য মুখ করে দোয়া করবেন। তার বিজয়ের জন্য ইনশাআল্লাহ আপনারা লড়ে যাবেন সমান তালে। সর্বশেষ শেষ সময় এরকম করতেছেন কেন? বসেন। সারাটা ফুলছড়ি এই আসনে আমরা গাইবান্ধাবাসীকে একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি, জনাব আব্দুল ওয়ারিস। আল্লাহ এদের ডিস্টার্ব দিচ্ছে কেন? ভাই এটা কি ডিস্টার্ব গেছে? লাগছে। ওনারা যুদ্ধ করেছেন 71 সালে, একটি ন্যায় ইনসাফ সামনে, একটি অগ্রগতি উন্নয়নের, একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় না। আপনাদের কাছে আমরা লজ্জিত। এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয়, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আপনাদের সকলকে মোবারকবাদ। আচ্ছা, সবাই একটা পাল্লা সহ হাত তুলেন। পাল্লা হাতে নেন আর হাতটা তুলেন। 5 জনকে আপনারা একসাথে দেখে নেন। ভাই এটা কি সমস্যা কি? এই জেলাটাকে তুমি ন্যায় হিসাবে মানবতার জন্য কবুল করো। সকল ধর্মবর্ণের মানুষের উপর আমরা যাতে ইনসাফ করতে পারি, আমাদেরকে সাহায্য করো। সকল ধর্মবর্ণের মানুষকে নিয়ে সুন্দর দেশ, অহিংস একটা বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সাহায্য করো। আপনাদেরকে ধন্যবাদ। মূল্যবান সময় কুরবানি ত্যাগ করে এখানে এসেছেন, কথা শুনেছেন, আমাদেরকে আপনারা দোয়া করে দেবেন। আমরা ভালোবাসার একটা বিছানা চাই। আপনাদেরকে বলি নাই, অসম্ভব কোনো ওয়াদা আপনাদেরকে দেই নাই। যা বলেছি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে তারপরে ভরসা করে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই বাস্তবায়ন করা ওয়াদার ওয়াজিব পূরণ করা হবে আমাদের দায়িত্ব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বর্তমানে নির্বাচনী বক্তব্য জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। দাঁড়িপাল্লার বিজয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।